মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম নরহরির স্যাঙাত। টেলিফোনটা ঝনঝনে উঠল পাশের ঘরে। তখন সবেমাত্র ভোর হয়েছে। বিছানা ছেড়ে উঠতে তখন আমার বেশ খানিক দেরি। তার উপরে কাল রাত্রে এক নেমন্তন্নে গিয়ে বেজায় খাওয়া দাওয়া হয়েছিল, একটু বেশি রকমই। তখন তার রেশ কাটেনি। সে অসভ্য টেলিফোনটার ডাকে লেপের মায়া কাটিয়ে উঠতে হলো। হ্যালো। কণ্ঠস্বরটা একটু কড়াই হয়ে গেল বুঝি। হ্যালো। নরহরির গলা কানে এলো, মিঠে আর মোলায়েম হয়ে। নরহরি এত সকালে উঠে গেছে, তাজ্জব ব্যাপার। কাল রাত্রে নেমন্তন্ন বাড়ি এত বেশিও খেয়েছিল যে নড়াচড়ার শক্তি ছিল না ওর। নড়াচড়ানোও খুব শক্ত ছিল ওকে। পাতার থেকে তুল্লাতুল্লি করে ওকে রিক্সায় ওঠানো হয়েছিল, এবং রিক্সার থেকে একরকম ধরে বেঁধেই, যেমন করে ওই ট্রেন দিয়ে মাল তোলে জাহাজের আর কি, ঠিক তেমনি করেই ওর বাড়িতে ওকে তুলতে হয়েছে। ওহে শোনো, বললে নরহরি, এক বন্ধু আমি পাঠাচ্ছিলাম তোমার কাছে, তোমার সঙ্গে প্রাতরাশ করতে। কার বন্ধু? ঘুমের জড়তা তখন আমার ভালো করে কাটেনি। আমার আবার কার? হরেকৃষ্ণ প্রতিদ্বন্দ্বী, মোকাম জব্বলপুর। আজ সকালে গাড়িতে পশ্চিম থেকে তার পৌঁছবার কথা, এই এক্ষুনি এসে পড়ল বলে। আমাকে তো ভাই একটু বিশেষ জরুরি কাজে বর্ধমান যেতে হচ্ছে এক্ষুনি। কখন ফিরবো, এমনকি কবে ফিরবো তারই স্থিরতা নেই। তাই তোমার উপরেই তার দেখাশোনার ভার দিয়ে যেতে চাই। তোমার মতো বন্ধু আমার আর কে আছে বলো? দাঁড়াও দাঁড়াও, আমারও যে একটা গন্তব্যস্থল ছিল, সুদূরতরই ছিল হয়তো আরো, কিন্তু চট করে সেটা মনে আর আসতে চায় না। আর সেই ফাঁকে নরহরি বাধা দিয়ে বলে ওঠে, জিওমেট্রি পড়েছো তো, মনে আছে নিশ্চয়ই? এ ফ্রেন্ড হু ইজ আ ফ্রেন্ড টু আদার ফ্রেন্ড আর অল ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ওইরকম কি একটা বলে না যেন জিওমেট্রিতে। আর সেই হিসেবে হরেকেষ্টকে তোমার আপন বন্ধু বলেও গণ্য করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি ছিল, কিন্তু সে কথা ভাষায় প্রকাশ করার আগেই নরহরি চেঁচাতে থাকে। হ্যাঁ, ভালো কথা, তোমাকে জানানো দরকার। আমার বন্ধুটি হচ্ছেন একেবারে পাক্কা নিরামিষাশী, এক নম্বরে গোঁড়া যাকে বলে। তার পাতের গোড়ায় আমিষ কোনো দ্রব্য দেয়া দূরে থাক, মাছ মাংসে কথাই যেন তার কাছে তুলনা। ভয়ঙ্কর প্রাণে আঘাত পাবেন তাহলে। আর হ্যাঁ, দেখো, দেখাশোনার ভারী কেবল নয়, দেখানোর শোনানোর ভারও থাকলো তোমার উপরে। কলকাতায় যা কিছু দ্রষ্টব্য আর জ্ঞাতব্য আছে, যে কদিন তোমার ওখানে থাকেন, থাকতে চান স্বেচ্ছায়, সেই সব দেখিয়ে শুনিয়ে এখানে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াতে যেন দ্বিধা করো না। আচ্ছা, আসি তাহলে। ট্রেন ধরার সময় হলো আমার। তার ট্রেন আর আমার ট্রেন তো একসঙ্গেই ধরতে হবে কি না? হাওড়া প্ল্যাটফর্ম থেকেই তাকে তোমার ঠিকানায় একবারে রিডিরেক্ট করে দে, তবেই আমার বর্ধমানে গাড়ি ধরা। আচ্ছা, আসি ভাই, কিছু মনে করো না জানো। মনে তো কত কিছুই না করি, না করেও পারি না। মনের কোনো দোষ নেই, বন্ধুর মন হলো মানুষের মন তো। সামনে পেলে নরহরিকে চিবিয়ে খাবার ইচ্ছেও মনে হয়। আগের রাত্রের ওই ভুরি ভোজনের পর কারো বন্ধুর সঙ্গে অত সকালে প্রাতরাশ করতে আদৌ আমার মেজাজ ছিল না। কিন্তু নরহরিকে পাল্টা টেলিফোন করতে গিয়ে আর তার পাত্তাই নেই। ওই ঘর থেকে আমার টেলিফোনে ক্রিং ক্রিং ঝঙ্কার কানে আসে বটে, কিন্তু ওর কোনো সাড়া আমি পাই না। তখন আর অগত্যা কি করা, চটপট হাত মুখ ধুয়ে প্রাতকৃত্য সেরে কাপড় বদলে তৈরি হয়ে পড়তে হলো। হরকেশবাবু কখন যে এসে পড়বেন তা তো আর বলা যায় না। কে জানে, হয়তোবা সূর্যের আগেই
তার উদয় হবে পশ্চিম থেকে। এবং কেবল প্রাতরাশি নয়, সারাদিন ধরেই কলকাতার চারধারে তার সঙ্গে রাসলীলা করে বেড়াতে হবে। আর ট্রামে বাসেও আজকাল যা রাস, তার কহতব্য নয়। পদব্রজে ব্রজলীলা করতে হলেই তো আমার হয়েছে। বিষাক্ত মনে এইসব ভাবছি, এমন সময় সদর দরজার কড়ার আওয়াজ কানে এলো। দৌড়ে গিয়ে কপাট খুলতেই দেখি নরহরির বন্ধু ভজহরি, হরেকেষ্টকে দ্বারদেশে দণ্ডায়মান দেখলাম। জাব্বা জব্বা আঁটা, হ্যাঁ, জব্বলপুরের আমদানি দেখলেই বোঝা যায়। আপনি? ও আপনি? ভদ্রলোকের গদগদ কণ্ঠ। হ্যাঁ, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। আপনি আমার রক্ষণাবেক্ষণের ভার নিয়ে যে কি বিপদ থেকে আমায় বাঁচিয়েছেন কি বলবো। এই নরুটা যে কি গরু, কিসের তাড়ায় কোথায় জানা গেল, কবে ফিরবে কে জানে। যাকগে, ও যেতে দিন। আপনি আমাকে আপনার নরুর তুল্য বিবেচনা করবেন, তাহলেই তো হলো। নরু আদৌ না ফিরলেও আমার কোনো দুঃখ নেই, বরং আর সে নাই ফিরুক, সে আপদটা গেলেই বাঁচি। তবে আপনাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো। দয়া করে পায়ের ধুলো দিয়ে ভেতরে আসুন, আপনার প্রাতরাশ প্রস্তুত। একটু জলযোগ করে নিন আগে। আপনি চা খান তো? চা না কফি না কোকো কি? স্রেফ দুধ। বলতে গিয়ে ভদ্রলোককে যেন একটু দ্বিধান্বিত দেখা গেল। প্রাতরাশের কথাই বলছি, নইলে অন্য অন্য সময় অন্যান্য জিনিস খাই। ঢোক গিলে তিনি বললেন, আগে আমিও তাই। দুধের দ্বারাই আমার প্রাতকালীন জলযোগ। দুধের মতন কি আর জিনিস আছে বলুন, জলীয় জিনিস আর কি। তখন চাকরকে ডেকে আমি বলে দিলাম আড়ালে, পুচ নয়, অমলেট নয়, মাছ ভাজা নয়, শুদ্ধ 2 গ্লাস দুধ, চা পা কিচ্ছু না। টোস্ট। টোস্ট কি আমিষ বস্তুর মধ্যে ধর্তব্য? কে জানে, ওসবে কাজ নেই। সন্দেহবশে টোস্টও বাদ দেওয়া গেল। অকারণে কারো প্রাণে আঘাত দিতে আমার ভালো লাগে না। হরেকেষ্টও বললেন, দেখুন, চাটা না খাওয়াই ভালো, ওটা তো শুনেছি বিষ তুল্য জিনিস। হ্যাঁ জানি, তার চেয়ে চা না খাওয়া ঢের ভালো, ছাড়া খাওয়া আরো ভালো। কিন্তু তার এখন পাচ্ছি কোথায় বলুন? আমি বললাম, চানাচুর অবশ্যই পাওয়া যায় রাস্তায়, তা বিকেলের দিকে আপনাকে খাওয়াবো এখন। দুধের গ্লাস আসতেই মুহূর্তের মধ্যে নিঃশেষ করে হরেকেষ্টবাবু বিচ্ছিন্ন একটা ঢেকুর তুললেন। এক নিঃশ্বাসে যেভাবে কোঁত কোঁত করে সবটা গিলে ফেললেন, দেখলে সত্যি অবাক হতে হয়। কেবল নিরামিষে বললে একে কম করে বলা হয়, কিছুই বলা হয় না। আসলে ইনি হচ্ছেন ঘোর নিরামিষে আসক্ত। কিন্তু আমি তো আর অমন শক্ত নই, অতখানি শক্তি রাখিনি। কাজেই পাঁচন যেমন করে গেলে মানুষ, তেমনি করে একটু একটু করে চোখ কান বুঝে এক হাত ঢোক গিলছি। এত কায়ক্লেশে যে কি আর বলবো। তখন হরেকেষ্টবাবু বিগলিত হয়ে বললেন, হ্যাঁ, আপনি সত্যি একজন নিরামিষের ভক্ত বটে, সচক্ষিত দেখতে পাচ্ছি। এই যুগে যে এরকমটি দেখতে পাবো, কোথাও যে এই জাতীয় কেউ এখন টিকে আছে, তা আমার বিশ্বাস ছিল না। কিন্তু না, দেখলে আনন্দ হয়। যেমন করে রসিয়ে রসিয়ে অমৃতের মতো এক এক চুমুক মারছেন, না সত্যি আপনি দুগ্ধরসিক বটে। তা উচ্চ প্রশংসা লাভ করে দুধের বিতৃষ্ণা আমার আরো যেন বেড়ে গেল। পেটের ভেতরে কালকে রাতের মাংসেরা ব্যা ব্যা আর ককর কক নিজের নিজের জাতীয় ভাষায় আলাপ লাগিয়ে দিয়েছে বলে আমার মনে হলো। আমি গেলাস নামিয়ে রাখলাম। আরেকটা বিচ্ছিরি ঢেকুর তুলে মুখ বিকৃত করে বললেন হরেকৃষ্ণবাবু, দুধ খায় বাছুরে? হ্যাঁ? আমার হঠাৎ চমক লাগলো। দুধের মধ্যে আবার বাছুর আসে কোত্থেকে? না না, আমি আপনাকে মিন করিনি, আপনার প্রতি কটাক্ষ করেও কিছু বলছি না। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, আসলে গরুর দুধ তা নিজের বাছুরের জন্য সৃষ্টি, তো তাই নয় কি? সেই কথাই বলছিলাম আর কি। তা যা বলেন, আপনার আসার আগেই আমার আর এক গ্লাস হয়ে গেছে কিনা, পেটে আর জায়গা নেই। এই বলে বাকি দুধের দিকে আর দৃকপাত করিনি, গেলাস আর ছুঁইনি। আহা, খেলেন না যে? যতটুকু দুধ
ততটুকুই তো রক্ত, তার আক্ষেপ হতে থাকে। তাই দুগ্ধগ্রাস থেকে মুক্তি লাভ করে আমরা বেরিয়ে পড়লাম। কলকাতার রাস্তায় ইতনষ্ট স্ততভ্রষ্ট হয়ে বেড়াতে লাগলাম। পথে বিপথে চারদিকেই কত রেস্তোরাঁ, কাফে আর কেবিন, কিন্তু সবখানেই তো মৎস্য মাংস ঘটিত ব্যাপার, কোথাও পা দেবার জোটই নেই। আর তার উপরে নিরামিষ আহারের উপকারিতার বিষয়ে হরেকৃষ্ণ বাবুর বক্তৃতা শুনতে শুনতে আমি চলেছি। অগত্যা তাঁর সহানুভূতি আকর্ষণ করতে আমিষ আহারের বিষময় ফল নিয়ে আমিও কিছু কিছু বললাম, যে আমিষ বস্তু হজম করতে যে পরিমাণ শক্তি যায়, ওই খাদ্য হতে সে পরিমাণ শক্তি আসে না। আর তার ফলে কি হয়, এই আমিষাশীরা অল্প দিনে মারা পড়েন। এক কথায় আমিষ খাওয়া আর খাবি খাওয়া একই জিনিস। অবশ্যই নিরামিষাশীরা বহুকাল বেঁচে থাকেন, কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে কিসের হাতেই বা তারা বাঁচেন কে জানে, কোন সুখী বা, তাই আমি ভাবি। কিন্তু মুশকিলটা হলো খাওয়া নিয়ে। কি যে তাকে খাওয়াবো আর কোথায় বা খাওয়ানো যায়। সত্যি, কোথায় যে খাওয়া দাওয়া করি। মৎস্য মাংস বিবর্জিত একটাও পাকস্থলী তো নাকি পাকস্থল কলকাতায় নেই, অন্তত জানাশোনার মধ্যে নেই আমার। তা কোথায় নিয়ে যায় এখন তাহলে? তো অবশেষে ভেবে দেখলাম যে ফলমূলই প্রশস্ত। মূল কোথায় মেলে আমি জানি না, মূলর বাজারেই হয়তোবা, কিন্তু ফল তো সর্বত্রই। প্রায় সব রাস্তার মোড়ি, ফেরিওয়ালার হেফাজতে ছড়ানো রয়েছে ফল, ছড়ানো এবং ছাড়ানো। বাতাবি লেবু, কমলা, কলা আর পেঁপে। আনারসেরও অভাব নেই, পয়সা ফেললেই সব পাওয়া যায়। তাই খাওয়া যেতে লাগলো হরদম, যখন তখন, দুজনে মিলে, যত মেলে। সারা দুপুরটা এইভাবে ফলবান হয়ে লক্ষণ আর গাছপালার মতন বারংবার ফল ধরতে বাধ্য হয়ে বিকেলের দিকে হরেকেষ্টকে যেন একটু বেজার দেখা গেল। ফল খায় বাঁদরে, এই ধরনের একটা বিরূপ মন্তব্য যেন ফসকে এলো ওর মুখ থেকে। অবশ্যই সঙ্গে সঙ্গে তিনি শুদ্ধিপত্রে প্রকাশ করে দিলেন যে আমাদের নিজেদের প্রতি কোনো অবজ্ঞা তিনি দেখাচ্ছেন না, আসলে ফল তো গাছেই ফলে, আর বাঁদরদেরও সেই গাছেই বসবাস। কাজেই প্রথম ফলয়ের মুখে তাদের বড়াতেই ফল লাভ ঘটে থাকে। আমি বললুম, মা ফলে সুখদাচন, তাহলে আর ফল করে কাজ নেই, খুব হয়েছে। মানে মনে মনে বললুম যদিও। তা এখন বৈকালিক জলযোগ কি করা যায়? এক পাঞ্জাবি দোকানে গিয়ে 2 গ্লাস, মানে বেশ বড় বড় গ্লাস লস্যি না গেল। আর সেই ঘোল খেয়ে হরেকেষ্টবাবু একবারে ঘায়েল হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে দম নিয়ে তিনি বললেন, ঘোল খায় যত বোকাই, বলে তিনি একটা বিশাল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কেন, খেতে কি তেমন ভালো না? আপনাদের পশ্চিম লোকের মতো নয় বোধ হয়, কিন্তু আমার তো বেশ খাসাই লাগলো মশাই। হ্যাঁ, খাসা বই কি, খুবই খাসা। খেয়ে বিশেষ তৃপ্তি পেয়েছি, তা বলাই বাহুল্য। তা আমাদের তো আমি বোকা বলছি তা হারাবেন না, বোকারা ঘোল খায় বলে একটা কথা ছিল না, তা কথাটা মানেটা কি আমি সেটাই ভাবছিলাম। দুধের যত প্রকার অপভ্রংশ হতে পারে, তার মধ্যে ঘোলটাই যে একমাত্র নয়। তাছাড়া ছাতার বাঁটও আছে, তবে ঘোলটাই সবচেয়ে অম্লমধুর আর বেশ সুস্বাদু। আমি বৈজ্ঞানিকের ন্যায় তাকে বোঝাবার চেষ্টা করি। দুধের ছানা অংশ থেকে ছাতার বাঁট তৈরি হয়ে থাকে, এ কথায় হরেকেষ্টবাবু তো হাঁ হয়ে গেলেন। বললেন, ছাতার বাঁট কিন্তু তেমন সুস্বাদু নয়। শিশুকালে আমি ঢের খেয়েছি মশাই, আমার বাবা তাই দিয়ে পিটাতে নামায়, এখন আর বেশ ভালোই মনে আছে। অবশ্যই ঘোল যেমন পেটে লাগে, ছাতার বাঁট তেমন নয়, ওকে বরং পিঠে লাগানো যায়, আমি অনুযোগ করি। এবং পরবর্তী সুযোগে নরহরি আর ছাতার বাঁটকে দ্বন্দ্ব সমাসে নিয়ে আসা যায় কিনা মনে মনে তাই ভাবি। তো যাবতীয় দর্শন প্রদর্শন সমাধা করতে আমাদের সন্ধে হয়ে গেল, আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। তো হরেকেষ্ট বললেন, তা আর একটা জায়গা দেখলেই তার হয়ে যায়। গুলস্তাগারের গলির যে বাড়ির একতলায় তিনি জন্মেছিলেন, সেইখানটা। তা তার সেই স্বাদটাই বা না মেটে কেন? ঠিকানা বাতলে সেই জন্মস্থানে তাকে নিয়ে গেলাম। খুব বেশি অবশ্য খোঁজাখুঁজি করতে হলো না।
কিন্তু জায়গাটা দেখে হরেকৃষ্ণবাবু ভারী বিচলিত হয়ে পড়লেন। সেই একতলাটা এখন একটা চপ কাটলেটের দোকান হয়ে দাঁড়িয়েছে দেখা গেল। ভেতরে গিয়ে একবার দেখবার ইচ্ছে ছিল, কিন্তু কি দুঃখের বিষয়, ভগ্ন কণ্ঠে তিনি আওড়ালেন, কেন আসুন না, যাওয়া যাক, দেখতে দোষটা কি, না খেলেই তো হলো। আমরা ভেতরে গেলাম এবং একটা টেবিল নিয়ে বসলাম, ঠিক যেখানটিতে হরেকৃষ্ণবাবু স্বর্গচ্যুত হয়ে ইহলোকে প্রথম পদার্পণ করেছিলেন, ঠিক সেইখানটায়। দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করা হয়ে গেল। কেবল চপ কাটলেটই নয়, সব কিছুই ছিল হোটেলটাই। মাংসের কারি, কোরমা, রোস্ট, কাবাব, শিক কাবাব, দো পেঁয়াজি, একেবারে পোলাও পর্যন্ত। আর এমন খাসা গন্ধ ছেড়েছিল যে কি বলবো, সেই গন্ধে তো আমার জিভে জল এসে গেল। আর হরেকৃষ্ণবাবুর সেই গন্ধেই কিনা বলতে পারি না, চোখ চকচক করতে লাগলো। কেন যে মানুষ এসব ছাইপাঁশ খায়, এই যত চপ কাটলেট খেয়ে যে কি সুখ পায় কে জানে, বললেন হরেকৃষ্ণ। কিরকম খেতে কে জানে। তখন আমি বলি, আচ্ছা একটা নিয়ে চেখে দেখা যাক না কেন। বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের দোষ কি? সব রকমের অভিজ্ঞতাই তো অর্জন করতে হয়, বলুন না, আসক্ত হয়ে না পড়লেই হলো। আচ্ছা বেশ, অভিজ্ঞতা লাভের জন্য সামান্য কিছু না হয় খেয়ে দেখা যাক, একটা চপ আর একটা কাটলেট, তাহলে কি বলেন? নিমরাজি হলেন হরেকৃষ্ণ। নিশ্চয় নিশ্চয়ই, তা আরো গোটা দিয়ে বেশি করে নেওয়া যাক। তা আমি বা কেন অভিজ্ঞতা সঞ্চয়ে বঞ্চিত হই বলুন না, আমি সাই দিয়ে বললাম। চপ কাটলেট এসে পড়লো। হরেকৃষ্ণ বললেন, তা ও জিনিস আর হাত দিয়ে ছুঁতে চায়নি, ছুরি কাঁটা আছে? বলতে না বলতে ছুরি কাঁটা এসে গেল, দুপ্রস্থ এলো। আমরা দুজনেই বেশ অভিজ্ঞ হতে লাগলাম। তা ওর ছুরি কাঁটা চালানোর কায়দা দেখে তো আমার তাক লেগে গেল। অবশেষে আমি না বলার পারলাম না, কিছু মনে করবেন না হরেকৃষ্ণবাবু, নরহরির কথায় কিন্তু আমার বেশ সন্দেহ হচ্ছে, মানে ঘোরতর সন্দেহ। সে আমাকে বলল যে আপনি নাকি মাছ মাংস স্পর্শও করেন না, কিন্তু ছুরি কাঁটায় আপনাকে যেরকম ওস্তাদ দেখছি। হরেকৃষ্ণবাবু তখন বাধা দিয়ে সবিস্ময়ে বললেন, কি নরহরি বলল? নরহরি বলল এই কথা? না মশায় না, বরং মাছ মাংস ছাড়া আর কিছুই আমি ছুঁইনি। আপনিই নাকি নিরামিষের ভীষণ ভক্ত, নরহরি আমায় এটা বলেছে। আর বলেছে যে মাছ মাংসের কথা কানে তুলতেও নাকি আপনি প্রাণে বড্ড ব্যথা পান। তাহলে সেটা কি সত্যি নয়? হ্যাঁ? আর হ্যাঁ, তারপরে দুজনে মিলে নরহরি যা একখানা সাধ্য করা গেল, প্রাণ ভরেই করলাম। সাধ্য শান্তি সেরে তখন এক ধার থেকে চপ, কাটলেট, রোস্ট, কারি, কাবাব, কোরমা, দো পেঁয়াজি, মাছের পোলাও, মাংসের পোলাও, যা কিছু ছিল সেই হোটেলে, সব সেই টেবিলে এসে জড়ো হলো। শ্রাদ্ধের পরে নিয়ম ভঙ্গে লাগা গেল প্রাণপণে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ হলে নরুর বন্ধু হরুকেও তোল্লাতুল্লি করে রিকশায় টেনে আবার তুলতে হলো, ঠিক আগের রাতের নরহরির মতোই অবিকল সেই রকম কপিকলের মতো করি। আমাকেই টানাটানি করতে হলো, আমার অদৃষ্ট। গুরুভোজনের পরে গুরুতর পরিশ্রম আমার পোষায় না ঠিকই, কিন্তু করব কি? প্রতিদ্বন্দ্বী মশাইকে তো আর গুলুস্তাগরের হোটেলে ফেলে আসা যায় না ওইরকম অধঃপতিত অবস্থায়। নরহরি মানে যে আমার বন্ধু, আর ইনি যিনি নরহরির বন্ধু, ফলত উনি আর আমি এবং আমরা সবাই পরস্পর সমান এবং বন্ধুভাব নয় কি? জিওমেট্রিতে কি বলে থাকে, হ্যাঁ? আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।